যখনই বুঝবেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, আপনারও উচিত তাকে এড়িয়ে চলা। আপনার বিশুদ্ধ অনুভূতিগুলো খুবই মূল্যবান। এই বিশুদ্ধ অনুভূতির মূল্যায়ন তো সে করছেই না, বরং এড়িয়ে চলছে। দিন শেষে যে আপনাকে এড়িয়ে চলছে তাকে ছাড়া আপনি ঠিক বেঁচে থাকতে পারবেন, কিন্তু আত্মসম্মান ছাড়া কিছুতেই ভালোভাবে বেঁচে থাকতে পারবেন না। নিজের অনুভূতিগুলো যত্ন নেওয়া খুব প্রয়োজন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের দিনে শীত আর গরমের দিনে গরম, এটা তো থাকা স্বাভাবিক, কিন্তু মাত্রা অতিরিক্ত কিছুই তো ভালো না। তো আমাদের এইদিকে কিন্তু 2-3 দিন ধরে এত বেশি গরম পড়েছে, একেবারে মাত্রা অতিরিক্ত। আসলে বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে তার একটা ঝলক আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। যতই গরম থাকুক একটু বাতাস থাকলে ভালো লাগে। তো আমাদের এদিকে কিন্তু যে পরিমাণ রোদ উঠেছে, কোনো বাতাস নেই বললেই চলে। বাইরের রৌদ্র উজ্জ্বল আলো ঝলমল পরিবেশই জানান দিচ্ছে যে গরমের তীব্রতা ঠিক কতটুকু। গরমে কিন্তু গাছের অবস্থাও খুব করুণ। তো এই যে একটা কচু গাছ, এটা কিন্তু প্রায় মরেই গেছিল। তো আমি ভেবেছিলাম যে এটা আর হবেই না, তো বাসায় এসে দেখি খুব সুন্দর কুশি ছেড়েছে। এটার নাম আসলে ঠিক আমি জানি না, সম্ভবত সিঙ্গোনিয়াম প্রজাতির কোনো কচু গাছ হবে। ছোটোবেলায় এই কচু গাছটা কিন্তু আশেপাশে প্রচুর দেখতাম, এখন খুব একটা দেখা যায় না। তো এর মধ্যেও আরেকটা কচু গাছ আছে যেটার মাঝখানে একেবারে লাল, এরকম ছিটা ছিটা না। সেই কচু গাছটাও কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। এই গাছটা যখন আমি এনেছিলাম, খুব হেলদি যে একটা গাছ এনেছিলাম এরকম কিন্তু না, খুব ছোট্ট একটা ডাল এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। চলে এসেছি কিচেনে, এখন সকালে নাস্তা বানিয়ে নেব। তো সকালবেলার যে ব্যস্ততাটা, এটা ভিডিওতে যতটুকু দেখানো হয় তার থেকে কিন্তু অনেক বেশি থাকে। একটা সময় সাফানের বাবা আর আমি রাত জেগে অনেক মুভি দেখতাম, অনেক রকম গল্প করতাম, কিন্তু এখন রাত জেগে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব সেই মেনু ঠিক করি। আসলে সংসার জীবনটা মনে হয় এমনই, ধীরে ধীরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু কিছু চিড়া ভিজিয়ে নিয়েছি, আর এই চিড়ার মধ্যে কিছুটা লবণ আর অল্প একটু চিনি দেব। তো গরমের মধ্যে কিন্তু আসলে কিছুই খেতে ভালো লাগছে না। তো গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালের নাস্তায় চিড়ার পোলাও বানাবো। তো তার জন্য হচ্ছে চিড়াগুলো আমি ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে লবণ চিনি দিয়ে কিছুক্ষণ এখানে পানি ছড়ার জন্য রেখে দেব। তো চিড়ার পোলাও কিন্তু অনেকের ঝরঝরা হয় না, তো এরকম লবণ চিনি দিয়ে তারপর যদি ঝরা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমার যে সকালবেলার ব্যস্ততাটা, যে এলোমেলো অবস্থাটা, সেটা যদি কখনো ভিডিওতে দেখাতে পারতাম তাহলে আপনারা খুব হাসতেন। বেশি দৌড়াদৌড়িটা শুরু হয় মূলত আমার জন্যই, কারণ আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো একদিক থেকে কিন্তু বেঁচে গেছি যে এই বিষয়ে সাফানের বাবার কিন্তু কোনো অভিযোগ নেই। তো সেই জন্যেই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও দৌড়াদৌড়ি করে দিনগুলো পার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে একটু গাজর ভেজে নিয়েছি, সাথে দিয়েছি একটু কিশমিশ আর দিয়েছি অল্প একটু চীনাবাদাম। যে চিড়াগুলো ঝরা দিয়ে রেখেছিলাম তারপর সেই চিড়াগুলো দিয়ে দিচ্ছি। আসলে চিড়ার পোলাও মোটামুটি কম বেশি মনে হয় সবাই পারেন। এখানে কিন্তু অনেক রকম সবজি অ্যাড করা যায়। তো চিড়ার পোলাওয়ে যে সবজিগুলো অ্যাড করা হয় তার মধ্যে আমার বাসায় শুধু গাজরই ছিল, এর জন্য শুধু আমি গাজরে দিয়েছি। অনেক সময় দেখবেন একটা জিনিস খেতে ইচ্ছে করছে, হয়তো বা সব উপকরণ হাতের কাছে থাকে না, কিন্তু আমি কিন্তু সেই দিকে খুব একটা তোয়াক্কা করি না, যা থাকে সেগুলো দিয়ে কাজ চালিয়ে নেই। কোনো কোনো সময় হয়তো বা স্বাদের একটু হেরফের হয়, আবার কোনো কোনো সময় স্বাদের কোনো হেরফেরই হয় না। তো আজকের এই যে চিড়ার পোলাওটা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো গরমের মধ্যে কিন্তু আসলে খুব বেশি রান্নার ঝামেলা করতে ইচ্ছে হয় না, তার মধ্যে আছে আবার কারেন্টের যন্ত্রণা। তো বাসায় কিন্তু এসি থাকার পরেও কোনো লাভ হচ্ছে না, আর এসির নিচে তো বেশিক্ষণ থাকাও যাবে না, ঘরের কাজগুলো তো করতেই হবে। তো এইদিকে সকালের নাস্তা শেষ করার পর আমি কিন্তু ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি, আর ওইদিকে কিচেনে যে খাবার প্লেটগুলো জমা হয়েছিল সেগুলো কাজের খালা ধুয়ে দিচ্ছেন। আমি কিন্তু কখনোই অনেক বেশি প্লেট গ্লাস সিঙ্কে খালার জন্য জমিয়ে রাখি না, রাত্রেই অনেকটা ধুয়ে ফেলি।
পরেও টুকটাক যা থাকে সেগুলো সকালবেলা খালা এসে তারপর ধুয়ে দেন। টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার এই যে শু ক্যাবিনেটটা এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মেয়ে কিন্তু মাঝে মাঝেই ভিডিওতে দেখেন জুতা বের করছে, আবার জুতা ভিতরে ভরছে। তো ও কিন্তু সারাক্ষণ এটার মধ্যে প্রায় লেগেই থাকে, তো ময়লাও হয় বেশি। তো অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিয়েছি। আসলে গরমের মধ্যে এত বেশি কাজ দেখাতেও ভিডিওতে ভালো লাগে না, কারণ ক্যামেরার সামনে কাজ করতে এমনিতেই অনেক বেশি দেরি হয়। তো আজকে কিন্তু আমার ফ্রিজটাও ক্লিন করতে হবে। তো এই ফ্রিজ ক্লিন করব, এটা কিন্তু রোজা থেকেই বলছিলাম। তো রোজার মধ্যে ফ্রিজ ক্লিন করাটা আসলে কষ্টকর হয়ে যাচ্ছিল। তো আজকে আসলে অলসতা না করে চিন্তা করেছি যে ফ্রিজটা ক্লিন করে ফেলবো। তো এই যে ড্রয়ারগুলো এগুলো কিন্তু খুলে নিয়েছি। মাহমুদা শারমিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার ফ্রিজের ভেতরে ঠিক কীরকম জায়গা একদিন একটু দেখিয়ে দিবেন। তো সেই আপুটার জন্যই দেখিয়ে দিচ্ছি। আসলে ফ্রিজটাতে কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে, কিন্তু ফ্রিজ এমন একটা জিনিস যতই বড় কিনেন না কেন একটা সময় কিন্তু ছোট মনে হবে। আর এইদিকে আমার আম্মা জান এই যে ড্রয়ারগুলো নিয়ে নাড়াচাড়া করছে। তো আমার মনে হয় ছেলে বাচ্চারা বেশি গাড়ি, পিস্তল বা প্লেন এই টাইপ জিনিসপত্র দিয়ে খেলতে বেশি পছন্দ করে, আর মেয়ে বাচ্চারা হাঁড়ি পাতিল দিয়ে ছোটোবেলা থেকে বেশি খেলতে পছন্দ করে। তো এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি ড্রয়ারগুলো যেমন ধুয়ে নিয়েছি, আর এই যে ড্রয়ারের সব জিনিসগুলো এখানে নামিয়েছি। ফ্রিজ ছোট হোক বা বড় হোক, একটা ফ্রিজের ভিতরে কিন্তু আরও একটা সংসার থাকে। তো ডিম কিন্তু একটা অলরেডি ভেঙে গেছে, অবশ্যই বুঝতেই পারছেন এটা কার কাজ হতে পারে। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করেই ফ্রিজটা অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি। আর এখন চলেন গরমের মধ্যে বসুন্ধরাতে গিয়ে একটু এসির বাতাস খেয়ে আসি। ভিডিওটা ছিল মূলত আসলে ঈদের আগের, যখন আমি বসুন্ধরাতে গিয়েছিলাম ঈদের শপিং করার জন্য। তো এই যে ঢাকা এন্টারপ্রাইজ, এই শপটা কিন্তু বসুন্ধরা লেভেল 6 ব্লক ডিতে আছে। আমি কিন্তু বসুন্ধরাতে এলে যখন টুকটাক কোনো প্রকারের জিনিস কিনি, এই শপটা থেকে সবসময় কিনি। শপটা মূলত সাফানের বাবার এক ফ্রেন্ডের। তো আমি যখন ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তখন কিন্তু একটা সময় ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাবি ভিডিও করে কি হবে, তখন কিন্তু আমি আমার চ্যানেলের কথাটা বলেছি। তো বলার পরে কিন্তু ভাই আমাকে খুব সুন্দর করে হেল্প করছিলেন ভিডিও করার জন্য। যদিও আমার হাতে তেমন একটা সময় ছিল না, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি গিয়েছিলাম। এমনিতে বাইরে গিয়ে কিন্তু ভিডিও করতে খুব একটা কমফোর্ট ফিল করি না। তো যখন ভাইয়া আমাকে ভিডিও করার জন্য হেল্প করছিল তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই শপটাতে কিন্তু মোটামুটি সব ধরনের ক্রোকারিজ আইটেমই আছে, আর মোটামুটি সব জিনিসই কিন্তু খুবই রুচিশীল। তো এই যে ট্রেটা, এই ট্রেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তো এখান থেকে কিন্তু আমার প্রয়োজনীয় আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো তো আপনাদের দেখাবই। তার আগে শপটা একটু ভালো মতো দেখিয়ে দেই। তো আমার অনেক সাবস্ক্রাইবার আপুদের ভিডিওতে কিন্তু আমি দেখি যে বসুন্ধরা থেকে শপিং করেন, আবার ক্রোকারিজ আইটেমও কেনেন, বিভিন্ন জিনিস আসলে কেনাকাটা করেন। তো সেইখান থেকেই চিন্তা করেছি যে ভিডিওটা শেয়ার করে দেই। তো আমি কিন্তু ভাইয়াকে বলছিলাম যদি আমার চ্যানেলের কথা বলে বা আমার কথা বলে কেউ আসলে কোনো জিনিস কিনতে আসে তাহলে কোনো রকম ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা। তো ভাইয়া কিন্তু আমাকে বলেছে যে আপনার রেফারেন্সে বা আপনার চ্যানেলের রেফারেন্সে কেউ যদি এসে এখান থেকে কোনো কিছু কেনাকাটা করে আমি অবশ্যই 15% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা মোটামুটি ঢাকার ভেতরে আছেন আর বসুন্ধরা থেকে শপিং করেন, ক্রোকারিজ আইটেমগুলো কিনতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই শপটা একটু ভিজিট করে দেখতে পারেন। প্রয়োজনীয় ক্রোকারিজের পাশাপাশি এখানে কিন্তু শৌখিন ক্রোকারিজও অনেক আছে। আমার বিশ্বাস শপটা ভিজিট করলে আপনাদের ভালো লাগবে, রিজনেবল প্রাইসেও কেনাকাটা করতে পারবেন। আমার ভিডিও দেখে বা আমার চ্যানেলের রেফারেন্সে যদি 2জন মানুষও শপটা ভিজিট করেন আমি কিন্তু আসলে প্রচুর খুশি হব। শপের নামটা আমি আবারও বলছি, ঢাকা এন্টারপ্রাইজ ব্লক ডি, আর লেভেল হচ্ছে 6। তো এখন চলে এসেছি আবার বাসায়। তো এই যে কেনাকাটাগুলো এগুলো আসলে তখন ঈদের মৌসুম ছিল, তখন সবাই ঈদ কেনাকাটা বা ঈদ শপিং ব্লগগুলো শেয়ার করায় ব্যস্ত ছিল, তো সেই জন্য আর আমার শেয়ার করা হয়নি। তো এখন ভাবলাম যে শেয়ার করেই দেই। তো এই যে স্টিলের যে অয়েল জারটা, এটা কিন্তু রোজার সময় আসলে খুব প্রয়োজন অনুভব করছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। এটা কিন্তু আমি সুপার শপটাতে খুঁজেছিলাম, সেখানে ছিল না। কোনো কিছু ভাজাভাজির পর তেলটা ছেঁকে রাখতে কিন্তু এই অয়েল জারটা আসলে খুবই হেল্প করে। আর এখানে নিয়েছি ছোট্ট একটা জার, এটা নিয়েছি মূলত লবণ, চিনি এসব রাখার জন্য। এগুলোর কিন্তু সেট পাওয়া যায়, ওই সবটাতে কিন্তু সেটও ছিল, কিন্তু আমি সিঙ্গেল একটা জার নিয়েছি। ডাইনিং টেবিলে বা কিচেনে এই ধরনের জার কিন্তু অনেক ভালো লাগে।
আর এই যে প্রয়োজনীয় জিনিস আমার প্রায় ভিডিওতেই দেখেন যে আমার ফ্রাই প্যানগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে। আসলে এতদিন পর্যন্ত কিচেনের জন্য কিন্তু আমি তেমন কোনো দামি প্রোডাক্ট কিনিনি। তো যে জিনিসটা আসলে চিন্তা করলাম, আসলে প্রোডাক্ট কিনলে সবসময় একটু ভালো মানের প্রোডাক্টই কেনা উচিত, যাতে করে একটু দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো এই যে মার্বেল কোটিং যে ফ্রাই প্যানটা, এই ফ্রাই প্যানটা কিন্তু আমার কাছে 2000 টাকা প্লাস নিয়েছিল। আর এই ফ্রাই প্যানটা ছিল এমসিজি কোম্পানির। তো ফ্রাই প্যানটার যে রেগুলার প্রাইস সেটা কিন্তু একটু বেশিই ছিল। আমি যেহেতু ডিসকাউন্টে কিনেছি তো সেই জন্য কিন্তু একটু কমে পেয়েছি। তো আপনারা যদি ওখানে কেনাকাটা করতে যান, আমি যে প্রাইসে কিনেছি আপনারাও কিন্তু সেই প্রাইসেই কিনতে পারবেন। আর এটার ভিতরে আসলে মেয়ের একটা খেলনা ছিল, সেটাও বের করা হয়নি। তো আমি কিন্তু আরও একটা ফ্রাই প্যান নিয়েছিলাম। আমি দুইটা সাইজের ফ্রাই প্যান নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো এই ফ্রাই প্যানটাও কিন্তু এমসিজি কোম্পানির ছিল, আর এটা ছিল প্রিমিয়াম কোয়ালিটির। তো এটার যে ডান্ডা টান্ডা সেগুলো কিন্তু সব খোলা, এগুলো পরে লাগিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ভাইয়াকে বলছিলাম যে আমার আসলে ভালো মানের কিছু ফ্রাই প্যান দরকার। তখন কিন্তু প্রথমে আমি মার্বেল কোটিংয়ের যে ফ্রাই প্যানটা ওটা নিয়েছিলাম। ওটা নেওয়ার পর ভাইয়া কিন্তু আমাকে এইটা বের করে দিয়েছিল। আর সঙ্গে কিন্তু এটাও বলেছিল এই যে প্রিমিয়াম কোয়ালিটির এমসিজি কোম্পানির যে ফ্রাই প্যানগুলো, এটা কিন্তু সব সময় নাকি মার্কেটে অ্যাভেলেবল থাকে না। তো ভালোর মধ্যেও কিন্তু অনেক রকম কোয়ালিটি থাকে। এই ফ্রাই প্যানটা নাকি আসলেই অনেক ভালো। তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির ফ্রাই প্যানটা, এটার কিন্তু কাস্টমার প্রাইস আমি দেখেছিলাম 5000 টাকা। তো এইটা কিন্তু আমি যেহেতু ডিসকাউন্টে কিনেছি, আমি কিন্তু এই ফ্রাই প্যানটা ওখান থেকে 3500 টাকায় কিনেছি। তো এটা যেহেতু ডান্ডা টান্ডা সব খোলা ছিল, সাফানের বাবা সেগুলো আমাকে লাগিয়ে দিচ্ছিল। ইদানিং কিন্তু ভিডিওতে সাফানের বাবাও বেশ হেল্প করছে, টুঙ্গি টুঙ্গি পরেই মাঝে মাঝে ভিডিওতে উপস্থিত হয়ে যায়। আসলে কিচেন আইটেম কেনার ক্ষেত্রে কখনোই কনসিডার করা উচিত না যে জিনিসগুলো একটু দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘস্থায়ী হবে, সেই সব জিনিসপত্রই কেনা উচিত। কারণ কিচেনের জিনিসগুলো যেহেতু আমাদের রেগুলার ইউজের জন্য ব্যবহার করা হয়, তো সেইখান থেকে যদি আসলে টেকসই জিনিসপত্র আমরা না কিনতে পারি, তাহলে কিন্তু কাজ করে সুবিধা পাওয়া যায় না। ইয়ামের যে নন স্টিলের জিনিসপত্রগুলো, এগুলো আসলে মোটেও ভালো না। তো এই যে জিনিসপত্রগুলো কেনাকাটার পর আমাকে কিন্তু ভাইয়া এই স্প্যাচুলাটা গিফট করেছিল। তো সেটাও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। নতুন জিনিস দেখলে বা নতুন জিনিস পেলে আসলে কিন্তু মনটা অনেক খুশি খুশি থাকে। তো আগে কিন্তু নতুন জিনিস পাওয়ার সঙ্গে সঙ্গে খুলে সেগুলো একবারে ব্যবহার করা শুরু করে দিতাম। তো এখন কিন্তু একটা ভিডিও করার ব্যাপার থাকে। তো এই যে পছন্দসই জিনিসগুলো কিনেছিলাম তো অনেক আগে, কিন্তু ভিডিও করার মতো আসলে সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে যেহেতু একটু হাতে সময় ছিল, সেই জন্যই কিন্তু আনবক্সিং করে ফেলেছি। নতুন পেলে কিন্তু আমরা আসলে পুরনোকে ভুলে যেতে চাই, কিন্তু আমি নতুন পুরাতন দুই জায়গায় খুব যত্নশীল। আমার কাছে মনে হয় যে পুরাতন জিনিসটা সেটা যদি আমি যত্ন করে রেখে দেই, তাহলে কিন্তু নতুন জিনিসের সঙ্গে আমার আরও একটা জিনিস অ্যাড হলো, মানে দুইটা জিনিস আমার একত্রে থাকলো। ঘরে বসে আপনাদের সাথে নিয়ে কিন্তু বসুন্ধরা থেকে ঘুরে আসলাম, এসির বাতাস তো খেয়েই আসলাম। আর এখন হচ্ছে রান্না করে নেব। গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা খাবারই খাওয়া ভালো। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে অল্প একটু ডাল আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক আর আলু। পুঁই শাকটা কিন্তু আমি আগে ভাপ দিয়ে তারপর হচ্ছে পানিটা ফেলে দিয়েছি, মানে সবুজ যে পানিটা থাকে সেই জিনিসটা ফেলে দিয়েছি। কারণ পুঁই শাকের যে গন্ধটা, এটা আসলে একটু অনেকেই নিতে পারেন না। তো এটাতে কিন্তু অনেকেই বলেন যে পুষ্টিটা চলে যায়। তো একেবারে যদি খেতেই না পারি, তার থেকে পুষ্টি একটু কম হলেও সমস্যা নেই, খাওয়া তো হলো। আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে কিছু গুলশা মাছ ভুনা করে নিয়েছি। তো এই যে ডাল আর শাক এগুলো সুন্দর করে কষানোর পর আমি কিন্তু হালকা একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু সেটা খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু আঠা আঠা হয়, সেটাই ভালো লাগে। আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করেছি, আপনারা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করতে পারবেন, স্বাদের কোনো হেরফের হবে না। চাইলে এখানে কাঁঠালের বিচি যদি থাকে সেটাও অ্যাড করতে পারেন, আরও অনেক বেশি মজা হবে। বিভিন্নভাবে আসলে বিভিন্ন জিনিস দিয়ে রান্নার স্বাদটা বাড়ানো যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।